জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজাকারের বাচ্চারা বলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চারা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায়, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ও ছাত্র শিবিরই তো বলতেছি আমি। জামাত শিবিরের প্রতিবাদের কাছে হার মেনে পিছু হটে পরাজিত হয়ে ক্ষমা চাইল ছাত্রদল। না, ক্ষমা চাইলে হবে না। ছাত্রদল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে মামলা হতে হবে এবং বিএনপি ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন, অনেকে দেশ ছাড়লেও এখনো অনেকে দেশেই রয়েছেন গোপনে। আবার কেউ ভিন্ন ভিন্ন দলে এতদিন গুপ্ত পরিচয় কাজ করলেও এবার তারা ধীরে ধীরে জাতির কাছে প্রকাশিত হচ্ছে। নির্বাচন, হ্যাঁ, শখের নির্বাচন, শখের একটা ব্যাপার, তাই না? নির্বাচন করতে হবে, নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে। 3 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন? ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। বাংলাদেশের বর্তমান সেনা প্রধান, বিএনপি এবং ভারতের সম্পর্কের গভীরে রয়েছে এক সংকটজনক চক্রান্ত। গোপন খবর ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য। আসিফ নজরুল গণমানুষের কণ্ঠ না ভারতের প্রজেক্ট, খুলে গেল আসিফ নজরুলের মুখোশ। সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। দিল্লিতে হাসিনার গলা টিপে ধরেছে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান। আবারও আটক রয়ের এজেন্ট ইসলাম বিদেশি হলুদ সাংবাদিক মুন্নির সাহা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো ভয়ঙ্কর অপকর্মের তথ্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বিভিন্ন অবয়বে, বিভিন্ন আবরণে, বিভিন্ন নামে, বিভিন্ন মুখোশে এখনো অ্যাক্টিভ কাজ করছে বাংলাদেশে। যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন, অনেকে দেশ ছাড়লেও এখনো অনেকে দেশেই রয়েছেন গোপনে। আবার কেউ ভিন্ন ভিন্ন দলে এতদিন গুপ্ত পরিচয় কাজ করলেও এবার তারা ধীরে ধীরে জাতির কাছে প্রকাশিত হচ্ছে। বিএনপি নামক দলটিকে আমরা চিনি দুভাবে। এক, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে স্বনির্ভর বাংলা গড়ার এক জনপ্রিয় দল, যে দলটির আজ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করছে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে মাথায় রেখে। কিন্তু বর্তমান সময় এসে সেই বিএনপি ক্রমান্বয়ে, যদি আমি বলি যে ভিন্ন মতের গ্রিপে আটকে যাচ্ছে। এখন প্রশ্ন করবেন যে বিএনপি ভিন্ন মতের গ্রিপে আটকে যাচ্ছে কি করে? যারা আমার থাম্বনেল দেখেছেন, কয়েকটা ছবি দেখেছেন, বিগত 16 বছর যদি হিসেব করি, 18 বছরের অধিক সময় বিএনপি, জামাত সহ 20 দলীয় জোট একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপির অনেক নেতার প্রাণ চলে গেছে, জামাতের শীর্ষ নেতাদের প্রাণ গেছে। বিগত 16-17 বছরে বিএনপি এবং জামায়াতকে আমরা দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। বিগত যদি হিসেব করি 18 বছর, হাসিনার 16 বছর, আরো 2 বছর, আমরা বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে, কিংবা বিএনপির একজন নেতাকে বলতে শুনিনি জামায়াত যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী বা রাজাকার। 18 বছরে বিএনপির কোন নেতার মুখে এই শব্দটা আমরা শুনিনি, কিন্তু এখন বিএনপি এই কথাটি বলছে। গত 18 বছর বিএনপি জামাত সম্মিলিত কেবল বলে গেছে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের নেতাদের, কিন্তু তারা একে অপরকে কখনো কিছু বলেনি। প্রশ্ন করবেন তাহলে এখন কেন বলছে একে অপরকে? গত 18 বছর জামাত রাজাকার ছিল না বিএনপির চোখে, কিন্তু এখন রাজাকার কেন? এর একটা উত্তর আছে। উত্তরটা হলো, আওয়ামী লীগ যখন জামায়াতকে তার কোলে টেনে নিয়েছিল, জামাত তো অনেকের কোলে চড়ার একটা অভ্যাস আছে, জামাতে কম বেশি বোঝেন, কখনো বিএনপির কোলে চড়ে, কখনো আওয়ামী লীগের কোলে চড়ে। তো বিএনপির কোলে যখন চড়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল জামাতকে রাজাকার, আল বদর বা আরো অনেক কিছু। সেই জামাত যখন জামাতের কোল ছেড়ে, বিএনপির কোল ছেড়ে আওয়ামী লীগের কোলে চেপে বসলো, তখন বিএনপি জামায়াতকে রাজাকার বললো, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে আর রাজাকার বললো না।
গল্পটা এখানে শেষ নয়। এরপর হাসিনার রেজিমের পরিবর্তনে 1/11 পর বিএনপি, জামাত সহ বাকি দলগুলো 20 দলীয় জোট গঠন করলো। এরপর আমরা একে অপরকে কখনো শুনিনি রাজাকার বলতে, বরং তারা একে অপরের মিলে হাসিনাকে টাফ টাইম দেওয়ার জন্য 16টা বছর বিভিন্ন রকম আন্দোলন করেছে। দেশে জ্বালাও পড়া হয়েছে, দেশে অসহযোগ হয়েছে, হরতাল হয়েছে, বহু কিছু হয়েছে। নেপথ্যে কে করেছে, কারা করেছে সেই বিশ্লেষণে না যায়, কিন্তু দেশে একটা বড়সড় আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনগুলো ছিল মানুষের, মানে কি বলে, দলীয় আন্দোলন, সর্বস্তরের মানুষের আন্দোলন না। সর্বস্তরের আন্দোলন বা বিপ্লব যেটি হয়েছে সেটি হলো 24-এ এসে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। প্রশ্ন হলো, যখন 25-এ এসে বিএনপি, জামাত, যারা প্রায় 18 বছর একজোটে ছিল, এক ঘরে ছিল, এক মতে ছিল, এক পথে ছিল, তারা এখন একে অপরকে টার্গেট করছে কেন? এর প্রধান কারণ হলো আওয়ামী লীগ চলে গেছে এই মাঠ থেকে। বিএনপির প্রতিদ্বন্দ্বী বা বিএনপির সামনে চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে গেছে, চ্যালেঞ্জিং পদে দাঁড়িয়ে গেছে, চ্যালেঞ্জিং চেয়ারে বসে গেছে জামাত ইসলাম। মাঠে আওয়ামী লীগ নেই। যেহেতু তাদের প্রধান শত্রু নেই, সেহেতু দুই বন্ধু এখন নিজেরাই শত্রু হয়ে গেছে, কারণ দুজনেরই দরকার ক্ষমতার চেয়ার। আমরা সাম্প্রতিক সময় যে বিষয়টি সর্বাধিক দেখছি, বিএনপির প্রতিটি সভা সমাবেশে ছাত্রদল, যুবদল, কৃষক দল, যত তাদের অঙ্গ সংগঠন আছে, গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, বিভাগ, রাজধানী, প্রত্যেকটি জায়গায় দেখছি স্লোগান একটি, রাজাকার। অথচ এই রাজাকার শব্দটি উচ্চারণ করে শেখ হাসিনা তার ক্ষমতার কফিনে শেষ পেরেকটি গেড়েছিলেন। ছাত্ররা এক সঙ্গে স্লোগান তুলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। তো যেই শেখ হাসিনা রাজাকার শব্দটি উচ্চারণ করে তার গদি হারালেন, সেই রাজাকার শব্দটি এখন বিএনপির প্রধান উপপাদ্য হয়ে গেছে। আসলে ঘটনাটা, যেহেতু আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে, আওয়ামী লীগ নেই, তাই এই দুটো দল দুটো ন্যারেটিভ তৈরি করছে। বিএনপি তৈরি করছে জামাতের উপর রাজাকার ন্যারেটিভ, জামাত বিএনপির উপর তৈরি করছে চাঁদাবাজ ন্যারেটিভ। অর্থাৎ একে অপরকে সাইজ করার জন্য, একে অপরে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য, একে অপরকে ঘায়েল করার জন্য তারা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। যেহেতু জামাত ইসলামী একটু পরিচ্ছন্ন রাজনৈতিক দল, আদর্শিক রাজনৈতিক দল, তাদের মধ্যে সচরাচর দুর্নীতি বা যেটাকে আমরা বলি রাজনৈতিক সন্ত্রাসবাদ, মানে পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, এগুলো কম। তাই জামাতকে কোনো ন্যারেটিভে আটকাতে পারছে না অন্য দলগুলো। তাই 54 বছর আগে একটি ইস্যুকে তারা আবার টেনে আনছে, যেটা আওয়ামী লীগ একই কায়দায় টেনে এনেছিল, যুদ্ধাপরাধী অথবা রাজাকার, আলবদর, এইসব ওয়ার্ড। কিন্তু 5 তারিখের পর বিএনপির ঘাড়ে চেপে গেছে চাঁদাবাজ ন্যারেটিভ। এখন এটাকে বিএনপি মুছবে কি করে? মুছতে গিয়ে বিএনপি জামাতের এগেনস্টে সেই অর্থে কোনো ন্যারেটিভ পাচ্ছে না। আর বিএনপি আসলে ন্যারেটিভ তৈরিতে সেভাবে পারঙ্গম নয়। ন্যারেটিভ তৈরি করতে পারে বামেরা, ন্যারেটিভ তৈরি করতে পারে ইসলামিস্টরা, কিন্তু বিএনপি যেহেতু অনেকগুলো মানুষের মতামত নিয়ে, কি বলবো, একটু শান্ত কিসিমের, একটু ভদ্র কিসিমের, অথবা কি বলবো, একটু গোবেচারা টাইপের দল, তো তারা আসলে ন্যারেটিভ না পেয়ে ওই আওয়ামী লীগের ন্যারেটিভ গুলো এখন আওড়াচ্ছে। আসেন মূল কথায় আসে। সাম্প্রতিক সময় অর্থাৎ 5 আগস্টের পর নতুন সরকার ক্ষমতায় বসার পর আমরা দেখলাম যে দুটো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা বিভাজন ক্রমান্বয়ে বাড়ছে। যখন এই রাষ্ট্র কিছু সংস্কার বিষয় ঐক্যমত্য কমিশন গঠন করলো, তখন থেকে দেখলাম বিএনপি এক ফর্মুলা দিচ্ছে, জামাত এক ফর্মুলা দিচ্ছে। আবার ইউনূস সরকার যে সংস্কারগুলো তুলেছে, অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি সহ অনেকগুলো দল, জামাত সহ অনেকগুলো দল মেনে নিয়েছে, কিন্তু সবগুলোর প্রধান প্রধান সংস্কারে বাগড়া দিয়েছে কে? আওয়ামী লীগ। বিএনপি তার 31 বা 32 দফা উল্লেখ করেছে, যা এখন এসে মনে হচ্ছে অনেক কিছুতেই বিএনপির না শব্দটা যোগ হয়ে গেছে। তার প্রধান কারণ, বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী নেই। ধরেন এখন যদি নির্বাচন হয়, এটুকু বলা যায় বিএনপি ক্ষমতা চলে আসবে আমরা মনে করছি, যদিও ভোটের দিন কি হবে বলা যাচ্ছে না, কারণ 18 বছর এই দেশে ভোট হয়নি। 18 বছরে বিশাল সংখ্যক একটা তরুণ গ্রুপ ভোটার হয়ে গেছে, আর পূর্বের অনেক বয়স্ক মানুষ মারা গেছে। তো এটা জনাব তারেক রহমান বলেছেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন, কিন্তু এটা বিএনপি মনে করছে না। বিএনপি মনে করছে যে তাদের ভয়ে সবাই চলে আসে, বা সবচেয়ে বড় দল বিএনপি, আওয়ামী লীগ নেই মাঠে, আবার আওয়ামী লীগের ভোট তারা পেতে পারে, বা তারা মাসেল ব্যবহার করে, শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে কেন্দ্র এনে ধানের শেষে ভোট দেওয়া হবে, এমনও পরিকল্পনা তাদের থাকতে পারে। তো সবকিছু মিলে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় আসবে। এই ক্ষেত্রে এখন আসলে জামায়াতকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবছে, প্রধান আওয়ামী লীগ না থাকার কারণে। আর জামাত এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, বিএনপির এই নেগেটিভ প্রচারণা, এই রাজাকার ইস্যু বা এই ইস্যুগুলো দিয়ে জামাত বোঝাচ্ছে তার জনগণকে, দেখো আমাদের বিরুদ্ধে অন্য কোনো ন্যারেটিভ ওরা পাচ্ছে না। তাই 54 বছর আগে একটি মিথ্যে ন্যারেটিভ ওরা তৈরি করছে, এটা জামাত বলছে। আমাদের ওরা চাঁদাবাজ বলতে পারছে না, ধর্ষণ দল বা ধর্ষণ লীগ বলতে পারছে না, আমাদেরকে ওরা চুরি, বাটপারি, লুটপাটের কোনো অভিযোগ দিতে পারছে না। এই জন্য ওরা আমাদেরকে একটা আজগবি রাজাকার শব্দ ব্যবহার করছে। ওদের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ আছে, আমাদের বিরুদ্ধে। এটা জামাত তার পাবলিকলি এখন বলা শুরু করেছে। তো বিষয়টা হলো কি, আওয়ামী লীগের ভোট টানার জন্য এখন বিএনপিকে কয়েকটা পথ বেছে নিতে হচ্ছে। এক, যারা বিগত সময় আওয়ামী লীগ করেছে, পরবর্তী বিএনপিতে এসছে, এদেরকে কি বিএনপি পরিকল্পিত মাঠে নামিয়েছে আওয়ামী লীগের ভোট টানার জন্য? বলা হচ্ছে
বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, হাবিব সাহেব, তারপর একজন আছেন, আরো নারী একজন ব্যক্তি আছেন, রুমিন, আমাদের রুমিন আপা সহ, এরা অনেকেই অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছেন। খোঁজ নিয়ে দেখেন এরা প্রত্যেকেই আওয়ামী লীগের ঘর থেকে উঠে এসছেন এবং এদের রাজনীতি শুরুটা আওয়ামী লীগের ঘরেই হয়েছে। তো হাবিব সাহেব যখন বলেন, বিএনপির হাবিব রহমান যখন বলেন যে কি বলে, দুই সাপের এক বিষ, নৌকা ধানে শীষ, যে স্লোগান তুলবে তার জিবা কেটে ফেলবেন, হাত কেটে ফেলবেন, এরপর মামলা হলে প্রয়োজন তার নামে হয়, এই যে সন্ত্রাসী কায়দার কথাগুলো বলছেন, এটা কি বিএনপিকে অভয় দেওয়া হচ্ছে না বিএনপিকে পচানো হচ্ছে? বিএনপির যারা তরুণ নেতৃত্বে এসছেন বা যারা একটু শিক্ষিত সমাজ, তাদের সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে তারা এই লোকদের সমালোচনা করছেন। এরা বলছেন যে বিএনপিকে ডুবানোর জন্য এই কয়েকটা ব্যক্তি যথেষ্ট, আর কিছু লাগবে না। যখন জনাব তারেক রহমান বা বিএনপির হাইকমান্ড প্রতি মুহূর্তে চেষ্টা করছেন একটা সহনশীল রাজনীতি করতে, একটা সৌহার্দ্যের রাজনীতি, বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে মানে তার যে পরিকল্পনাগুলো পেশ করছেন, অসম্ভব সুন্দর গঠনমূলক, কিন্তু এই ব্যক্তিদের বক্তব্যের সাথে তারেক রহমানের বক্তব্যের কোনো মিল নেই। যে তারেক রহমান বা বেগম জিয়া বলেন জামাত শিবিরের যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এরা মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী বা রাজাকার ছিলেন না, কিন্তু বিএনপির অনেক নেতৃত্ব তাদেরকে রাজাকার বলছে। এখন দলের যে প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি জনাব তারেক রহমান যখন এই কথাগুলোকে নাকচ করে, তখন দল কি করে এই কথাগুলো বলে? মূলত এটা একটা রাজনীতি। বলা হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের কিছু পরিকল্পনা আছে, আওয়ামী লীগ দেশ সারা হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ মাথা এখনো দেশে আছে, গোপনে আছে, পুলিশ তাদের ধরতে পারছে না, অথবা পুলিশকে বড় অঙ্কের টাকা দিয়ে তারা খুব নির্বিঘ্নে রয়ে গেছে, দুটোর একটা। তো এখন বলা হচ্ছে, দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে এনটিভি, বাংলা ভিশন ছাড়া প্রতিটা টেলিভিশন আওয়ামী লীগ মালিকানাধীন। তো সাম্প্রতিক সময় টেলিভিশনগুলোর যে টকশোগুলো হচ্ছে, খুব ভালো করে খেয়াল করে দেখবেন বিএনপির যথেষ্ট জানাশোনা, মেধাবী, প্রজ্ঞাবান ব্যক্তি আছেন যারা রাজনীতি নিয়ে দুর্দান্ত লেকচার দিতে পারেন, আলোচনা করতে পারেন, মানুষের মগজে বাংলাদেশের রাজনীতির একটা পজিটিভ থিঙ্ক তৈরি করতে পারেন। এরা দেখেন ঘরের কোনায় পড়ে আছে, এদেরকে ডাকছে না টেলিভিশনগুলো, কারণ টেলিভিশনগুলো টার্গেট হলো এমন কাউকে ডেকে আনতে হবে যারা বিএনপি এবং আওয়ামী লীগকে বিএনপি এবং জামাতকে লাগিয়ে দেবে। অর্থাৎ টকশোতে বসে বিএনপির সাইনবোর্ডধারী গুপ্ত আওয়ামী লীগ, মানে যারা বিএনপি করছেন, বড় বড় পদে আছেন কিন্তু গুপ্ত আওয়ামী লীগ, তাদেরকে টকশোতে পরিকল্পিত টেলিভিশনগুলোর কর্তারা নিয়ে আসছেন, উপস্থাপিকেরা নিয়ে আসছেন। দেশে এত কিছু ঘটছে, তাদেরকে প্রশ্নই করা হয় জামাত আর শিবিরকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে সব দল একজোট হয়ে গেছে বা সব দলের সুর এক, বিপরীতে দাঁড়িয়ে আছে শিবির। ঘটনা কোনটা? আসলে উদ্দেশ্যটা কি? ধরেন ফজলুর রহমান, হাবিব, রুমিন ফারহান বা আরো যারা, মাসুদ কামাল সহ যারা রয়েছেন, তাদের 5 তারিখের পর বক্তব্যগুলো খুব ভালো করে নোট করেন, খেয়াল করবেন। তারা একটা আওয়ামী লীগের সমালোচনা করছে না, তারা সব সমালোচনা করছে কাদের? জামায়াতের। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।